প্রথম যখন সংবাদটা কানে এসেছিল তখন মাথায় ঢুকতে চায়নি। ভাবছিলাম নিশ্চয়ই কেউ বাড়িয়ে বলছে, কিন্তু 2 সপ্তাহ ধরে যা কিছু ঘটে চলেছে খোলা সাগরের বুকে, সেটাকে গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। এটা কল্পনার ফসল না, এটা হাড় কাঁপানো বাস্তব। আর এই বাস্তবতা এতটাই অবিশ্বাস্য যে গ্রহের সেরা গোয়েন্দা সংস্থাগুলো মাথা চুলকাচ্ছে কিভাবে এই পরিস্থিতির হিসাব মিলাবে। প্রকাশ্য দিবালোকে অন্য রাষ্ট্রের জাহাজ তুলে নেওয়া হচ্ছে, বিদেশি তেল জোর করে ছিনিয়ে আনা হচ্ছে, আন্তর্জাতিক নিয়ম কানুনকে পায়ের তলায় পিষে ফেলা হচ্ছে। আর এই সমস্ত কাণ্ড যে দেশটা ঘটাচ্ছে সেই দেশটাই কিনা গত 7 দশক ধরে নিজেকে বিশ্ব শৃঙ্খলার রক্ষাকর্তা বলে দাবি করে এসেছে। ঠিক এই উত্তাল মুহূর্তে বেইজিং এমন একটা পদক্ষেপ নিয়ে ফেলেছে যেটা গত 3 দশকে পৃথিবীর কোনো সরকার কল্পনাও করতে সাহস পায়নি। ভারত মহাসাগরের এক প্রান্ত থেকে আরব সাগরের অপর কোণ পর্যন্ত বিস্তৃত জলরাশিতে 100টা যুদ্ধজাহাজ সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। শুনতে রূপকথার মতো লাগছে, কিন্তু এটা কোনো অলীক কাহিনী না। এটা মহাকাশ থেকে তোলা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। এই নৌবহর কোনো সাধারণ মহড়া করতে আসেনি, এটা একটা বার্তা, একটা সরাসরি চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, চীন কেন এত বড় ঝুঁকির মধ্যে ঝাঁপ দিল? সেই উত্তর খুঁজতে গেলে একটু আগের ঘটনাগুলোতে ফিরে তাকানো দরকার। মাত্র 15 দিন আগেও সাগর পথে জাহাজ চালানো নিয়ে এরকম আতঙ্কের কথা কেউ ভাবেনি। জলদস্যুদের ভয় ছিল ঠিকই, ঝড় ঝঞ্ঝার আশঙ্কাও থাকতো, কিন্তু আজকের ভয়টা সম্পূর্ণ আলাদা। এই ভয়ের উৎস সেই দেশ যার দায়িত্ব ছিল সবাইকে নিরাপদে রাখা। ওয়াশিংটন থেকে যে নির্দেশনাগুলো বের হচ্ছে সেগুলো এতটাই হিংস্র চরিত্রের যে খোদ পশ্চিমা বিশেষজ্ঞরাই থমকে দাঁড়াচ্ছেন এবং জিজ্ঞেস করছেন আমরা আসলে কোন দিকে যাচ্ছি। রুশ দেশের 3খানা বাণিজ্য জাহাজ জব্দ করা হয়েছে। বাণিজ্য জাহাজ মানে সেখানে অস্ত্রশস্ত্র নেই, সাধারণ মালামাল বহন করছিল, তবু সেগুলো ধরে আনা হলো যেন মধ্যযুগের সমুদ্র ডাকাতরা ফিরে এসেছে। তবে আসল চমকটা অপেক্ষা করছিল ভেনেজুয়েলার পালায়। তাদের একটা তেলবাহী ট্যাঙ্কার শুধু আটকানো হয়নি, সেই জাহাজের ভেতরের তেল বিক্রি করে টাকাটা সোজা আমেরিকার সরকারি তহবিলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ওই জাহাজটা, সেটা তুলে দেওয়া হয়েছে নিলামে। একটা স্বাধীন দেশের সম্পত্তি প্রকাশ্যে লুট করা হলো, আর কারো কিছু করার থাকলো না। এই ধরনের ঘটনা সাম্প্রতিক ইতিহাসে বিরল বললে ভুল হবে, এটা একেবারে নজিরবিহীন। গোটা পরিস্থিতির দিকে যদি গভীরভাবে নজর দেওয়া যায়, একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সমুদ্র চলাচলের যে কাঠামো গড়ে উঠেছিল সেটা এখন ভেঙে পড়ার দোরগোড়ায়। আর হাস্যকর ব্যাপার হচ্ছে, যারা এই ব্যবস্থা তৈরি করেছিল তারাই সবার আগে সেটাকে লাথি মারছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার রণতরীগুলো এমনভাবে ছড়িয়ে দিয়েছে পুরো মহাসাগরে যেন সাগরটা তাদের পৈতৃক সম্পত্তি। চীনের মালবাহী জাহাজ হোক, রাশিয়ার তেলের ট্যাঙ্কার হোক বা ইরানের কার্গো জাহাজ হোক, কারোটাই এখন আর নিরাপদ নয়। যে কোনো সময় যে কাউকে ধরে নিয়ে যাওয়া হতে পারে। বেইজিংয়ের সামরিক কৌশলবিদরা আসলে এই মুহূর্তের জন্যই দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন ওয়াশিংটন একদিন এই সীমানা অতিক্রম করবে, শুধু জানা ছিল না কখন। আর যেদিন সত্যি সেটা ঘটল, সেদিন চীনের প্রত্যুত্তরটা এতটাই শক্তিশালী ছিল যে অনেকের মুখ হা হয়ে গেছে। 100টা যুদ্ধ জাহাজ একসাথে জলে নামানো, এটা ছোটখাটো ব্যাপার না, এটা সোজাসুজি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সেই চ্যালেঞ্জের মানে একটাই, চীন পিছু হটবে না। পশ্চিমা গণমাধ্যম প্রথম দিকে এই খবরকে অতিরঞ্জন ভেবে পাত্তা দেয়নি, কিন্তু স্যাটেলাইট থেকে তোলা ছবি কাউকে তেল মারে না। ভারত মহাসাগর থেকে আরব সাগর অবধি চীনা নৌবহরের সারি দেখে এখন সবাই মানতে বাধ্য হচ্ছে যে ঘটনাটা সত্যি। এত বিশাল সামরিক পদক্ষেপের পেছনে আসল কারণটা ধরতে হলে ইরানের দিকে তাকাতেই হবে। তেহরান এই মুহূর্তে আমেরিকার রাইফেলের সামনে দাঁড়িয়ে। ওয়াশিংটনের ইচ্ছা ইরানের তেল ব্যবসার নাড়ি শুকিয়ে দেওয়া। কিন্তু সমস্যাটা হলো চীনের কারখানাগুলো চালাতে ইরানি তেল লাগে। ইরানের তেল সরবরাহ বন্ধ হওয়া মানে চীনের অর্থনৈতিক ধমনীতে ফাঁস লাগানো। বেইজিং এই হিসাবটা ভালো মতো বোঝে, তাই তারা এক মুহূর্ত দেরি না করে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
ইরানের উপকূলে এই মুহূর্তে চীনের 48 নম্বর নৌ রেজিমেন্টের জাহাজ পাহারা দিচ্ছে। দুটো ভারী ডেস্ট্রয়ার আর বেশ কয়েকটা করভেট মিলিয়ে একটা ইস্পাতের দেয়াল তৈরি হয়েছে। উদ্দেশ্যটা স্পষ্ট, আমেরিকা ইরানের কোনো জাহাজের গায়ে হাত দিতে পারবে না। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টা এইমাত্র শুরু হলো। দক্ষিণ আফ্রিকার সমুদ্র তীরে এমন কিছু ঘটছে যেটা বিশ্ব রাজনীতির মানচিত্রটাকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। উইল পিস 2026 নামে সেখানে একটা যৌথ সামরিক অনুশীলন চলছে। অংশগ্রহণকারীদের তালিকাটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কত গুরুতর। চীন, রাশিয়া, ইরান আর দক্ষিণ আফ্রিকা একযোগে মাঠে নেমেছে। ব্রিক্স জোটের এই 4টা দেশ এমন একটা অবস্থানে জড়ো হয়েছে যেটা কৌশলগত দিক থেকে হীরার চেয়েও মূল্যবান। কারণটা সরল, লোহিত সাগরের পথ এখন অচল, তাই ইউরোপ আর আমেরিকার জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে যেতে হচ্ছে। এটাই তাদের একমাত্র রাস্তা। আর ঠিক সেই একমাত্র রাস্তাটাতেই 3 দিনের জন্য পশ্চিমা জাহাজ চলাচলে বাধা দেওয়া হয়েছে। ডজন খানেক রণতরী সেখানে ঘুরে বেড়াচ্ছে। চীনের অত্যাধুনিক ডেস্ট্রয়ার, ইরানের ফ্রিগেট, রাশিয়ার সাবমেরিন সব মিলিয়ে এমন একটা দৃশ্য তৈরি হয়েছে যেটা উপেক্ষা করার সামর্থ্য কারও নেই। এই মহড়ার মাধ্যমে যে বার্তাটা পাঠানো হচ্ছে সেটা হলো এই অঞ্চলে আমেরিকার ইচ্ছা মতো চলার সুযোগ শেষ। বিশ্লেষকদের মুখে একটা কথা ঘুরে ফিরে আসছে, এই 3টা দেশ চীন, রাশিয়া, ইরান এখন এমনভাবে জড়িয়ে পড়েছে যে একজনকে আলাদা করা মানে বাকি দুজনকেও নাড়িয়ে দেওয়া। ইরান যদি পরাজিত হয় রাশিয়া টলমলে হয়ে পড়বে। রাশিয়া দুর্বল হলে চীনকে একা মোকাবেলা করতে হবে, যেটা তার জন্য অত্যন্ত কষ্টকর। এই ডমিনো প্রভাবের আশঙ্কায় তাদের একটা শিকলে বেঁধে ফেলেছে। একজনের পতন মানে সবার পতন, তারা এটা বোঝে, তাই এমনভাবে ধরে রেখেছে যে ছাড়ানো কঠিন। এবার আসা যাক এই সমীকরণের সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। ন্যাটো জোটের অভ্যন্তরীণ কাঠামো এখন ফাটল ধরতে শুরু করেছে। তুরস্ক এমন একটা কাজ করে বসেছে যেটা ন্যাটোর 75 বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আঙ্কারা আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে পাকিস্তান আর সৌদি আরবের গঠন করা নতুন সামরিক জোটে যোগ দেওয়ার জন্য। এই জোটের নিয়ম ন্যাটোর মতোই, কোনো সদস্যের উপর আক্রমণ হলে সেটা সবার উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। প্রথম দিকে অনেকে হাসাহাসি করেছে, ভেবেছে এটা গুজব ছাড়া কিছু না। কিন্তু আঙ্কারার ভেতর থেকে যে তথ্য আসছে তাতে হাসির কোনো জায়গা নেই। আবেদনপত্রটা সত্যিই জমা পড়েছে, কিন্তু একটা ন্যাটো সদস্য দেশ কেন হুট করে অন্য জোটে নাম লেখাতে চাইছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে ভূমধ্যসাগরের তলদেশে তাকাতে হবে। সাইপ্রাস নিয়ে তুরস্ক আর গ্রিসের বিবাদ যুগের পর যুগ ধরে চলছে। দুটো দেশই ন্যাটোর ছায়াতলে, কিন্তু তুরস্ক জানে কোনোদিন যদি সত্যিকারের সংঘর্ষ বাধে ন্যাটো গ্রিসের পক্ষে দাঁড়াবে। ফ্রান্স ইতোমধ্যে গ্রিসকে আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করেছে। জার্মানি তাদের নৌবাহিনী তৈরি করে দিচ্ছে। এই তিক্ত সত্যটা তুরস্ককে বুঝিয়ে দিয়েছে ন্যাটোর ভেতরে তারা আসলে অনাথ। আর অনাথ থাকার চেয়ে নতুন ঠিকানা খোঁজাটা বুদ্ধিমানের কাজ। তুরস্ক যদি সত্যিই বেরিয়ে যায় ন্যাটোর জন্য সেটা হবে মাথায় বাজ পড়া। 5 লক্ষেরও বেশি সেনার অধিকারী তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। তাদের ছাড়া ন্যাটোর দক্ষিণ দিকটা একেবারে অরক্ষিত হয়ে পড়বে। রাশিয়া বা মধ্যপ্রাচ্যের দিক থেকে কোনো সমস্যা এলে সেটা সামলানো বহুগুণ কঠিন হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, মধ্যপ্রাচ্যে আমেরিকা যা খুশি তাই করে যাচ্ছে, আর ইউরোপের দেশগুলো একেবারে চুপচাপ বসে আছে। ইরানের বিরুদ্ধে কোনো যৌথ অভিযানে যোগ দিচ্ছে না। ভেনেজুয়েলার জাহাজ লুটপাটের বিষয়েও নীরব। এই নীরবতাটা সাধারণ নীরবতা না, এটা বলছে ইউরোপ বুঝে গেছে এই খেলায় আমেরিকার সাথে হাত মেলালে নিজেদেরও পুড়তে হবে। চীনের আসল শক্তি কোথায় সেটা নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞরা যা বলেন আর মাঠে যা চলছে তার মধ্যে আকাশ পাতাল ফারাক। চীনের হাইপারসনিক মিসাইল এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অস্ত্র। তাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 8000 কিলোমিটার দূরের চলমান যুদ্ধজাহাজকে ধ্বংস করতে সক্ষম। আমেরিকার কাছে এই প্রযুক্তি নেই। মানেটা দাঁড়াচ্ছে আমেরিকার সেই বিশাল বিমানবাহী রণতরীগুলো, যেগুলোকে এতদিন সমুদ্রের সম্রাট মনে করা হতো, সেগুলো এখন আর অস্পৃশ্য নয়। চীন চাইলে ডোবাতে পারে। এই আশঙ্কায় হয়তো এতদিন সরাসরি যুদ্ধ এড়িয়ে রেখেছিল, কিন্তু মনে হচ্ছে
আমেরিকা সেই সাবধানতা এখন হারাচ্ছে। একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। চীন, রাশিয়া, ইরান তিনটাকে একসাথে খেপাচ্ছে। এটা নির্বুদ্ধিতা নাকি পরিকল্পনা সেটা স্পষ্ট না, তবে পরিণতি যে ভালো হবে না সেটা যে কোনো সাধারণ মানুষও ভালো বুঝতে পারে। 90 থেকে 2010 সাল পর্যন্ত পৃথিবীতে আমেরিকার কথাই ছিল শেষ কথা। ইরাক ধ্বংস হলো, কেউ মুখ খুলল না। আফগানিস্তানে 20 বছর ধরে আগুন জ্বলল, কারো কিছু বলার থাকলো না। লিবিয়া ছারখার হয়ে গেল, পৃথিবী শুধু তাকিয়ে দেখল। সেই যুগটা এখন অতীত। চীনের উত্থান পুরো দাবার ছকটাই পাল্টে দিয়েছে। অর্থনৈতিক শক্তিতে তারা এখন আমেরিকার কাছাকাছি। সামরিক সামর্থ্য প্রতিদিন বাড়ছে। বিজ্ঞান আর প্রযুক্তিতে অনেক ক্ষেত্রে আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে। এই বাস্তবতা গিলতে ওয়াশিংটনের গলায় আটকে যাচ্ছে। কিন্তু না গিললে যে পথে হাঁটতে হবে সেই পথের শেষে অন্ধকার ছাড়া কিছু নেই। পৃথিবী এখন একটা চৌমাথার ঠিক মাঝখানে দাঁড়িয়ে। সামনের কয়েক মাস মানবজাতির জন্য ভাগ্য নির্ধারণী সময়। এই সময়টায় যারা ক্ষমতার চাবিকাঠি ধরে আছেন তারা কোন দিকে ঘোরাবেন সেটার উপর নির্ভর করছে আগামী অনেক বছরের ভবিষ্যৎ। পৃথিবী কি বহু শক্তির পাশাপাশি অবস্থানের পথে এগোবে, নাকি আরেকটা ভয়াবহ রক্তক্ষয়ে তলিয়ে যাবে? সেই উত্তর এখনো কেউ দিতে পারছে না। তবে একটা জিনিস একেবারে নিশ্চিত, যে পুরনো দুনিয়া ছিল যেখানে একজনের কথায় সব চলতো, সেটা মরে গেছে। নতুন কিছু আসছে। সেই নতুন জিনিসটা ফুল হবে নাকি আগুন হবে, সেটাই এখন কোটি কোটি মানুষের জানার অপেক্ষা।